হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা শুনবে 3টি ঘটনা। প্রথমটা একটা বলতে পারো অহিংসার ঘটনা, একটা সম্ভ্রান্ত পরিবারে ঘটে যাওয়া ডেঞ্জারাস ঘটনা, সেটা কি নিয়ে আর বলছি না। দ্বিতীয়টা একটা রেল লাইনে কাটা লাশকে নিয়ে ঘটনা। আর তৃতীয়টা একটা গুণিনকে ভূতে ধরা নিয়ে ঘটনা। 3টে ঘটনায় আজকে 3 রকম হতে চলেছে। তাই জন্যই বলছি, তোমরা টুক করে কানে হেডফোনটা গুঁজে নাও, সিট বেল্টে লাগিয়ে নাও, নাহলে ছিটকে পড়ে যেতে পারো। তো লাগিয়ে নিয়েছো নিশ্চয়ই, সাবস্ক্রাইব করে পাসপোর্ট করে নাও। আচ্ছা চলো, এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হাই দাদা, আমি প্রিয়স্মিতা। তোমার আর 5টা ফ্যানের মধ্যে আমি একজন। আজকে আমি তোমাকে একটা ঘটনা শেয়ার করতে চাই, যে ঘটনাটি আমাদের পরিবারের সাথে ঘটেছে। কিছু প্রসঙ্গত কারণের জন্য আমি আমার কোনো পরিবারের লোক বা আমার বাড়ি কোথায় এই সমস্ত মেনশন করলাম না, কারণ বুঝতেই পারছো যে এটা আমাদের ফ্যামিলিগত বিষয়। আর তোমাকে আমি শেয়ার করছি একদম গোপনে। আর কিছু কারণের জন্য আমি কিছু ক্যারেক্টারকে চেঞ্জ করে দিলাম। তো আর বেশি কথা একদম বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাব। ঘটনার সূত্রপাত আজ থেকে বহু বছর আগেকার, যখন আমার জন্ম হয়নি। ইনফ্যাক্ট আমার বাবারও তখন জন্ম হয়নি। ঘটনাটা আমার পিসি ঠাকুমাকে কেন্দ্র করে। আমার পিসি ঠাকুমা সেই সময়কার খুব সুন্দরী একজন মহিলা ছিলেন, এবং সেই সাথে তিনি ছিলেন শিক্ষিতা। স্কুল কলেজ সব জায়গাতেই তিনি পড়াশোনা করেছেন। আমাদের পরিবার সেই সময় ছিল এক বৃত্তশালী পরিবার। সেই বৃত্তশালী পরিবারের একমাত্র মেয়ে ছিলেন আমার সেই পিসি ঠাকুমা। আমার সেই পিসি ঠাকুমার কলেজে পড়াকালীন একটা ছেলের সাথে পরিচয় হয়। সেই ছেলেটি আমাদের জাতের ছিল না, আমাদের ধর্মের ছিল বটে, কিন্তু সে ছিল নিচু জাতের। আর তখনকার সময় এই জাতপাতের বিষয়টা অনেকটাই ধরা হতো। আমার পিসি ঠাকুমার জন্য বাড়িতে যখন সম্বন্ধের প্রস্তাব আসতে শুরু করে, তখন সে জানায় যে সে একটি ছেলেকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায়। সমস্ত কথা খুলে বলে। ছেলেটার ডিটেলস জানতে চাইলে এক কথায় আমার ঠাকুরদা এবং ঠাকুরদার ভাইয়েরা না করে দেয়, যে অন্য জাতের ছেলেকে বিয়ে করা কোনো মতেই যাবে না। তারপর তার ঘর থেকে বেরোনো বন্ধ করে দেয়। এরপর পিসি ঠাকুমার প্রেমিকের কি হয়েছিল জানি না, তবে পিসি ঠাকুমার একটা অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, যারা মোটামুটি আমাদের মতো অবস্থা সম্পন্ন ঘরের ছিল। সেখানে খুব ধুমধাম করেই তার বিয়ে হয়ে যায়। সে বিয়ের আগের রাত পর্যন্ত গর্জন করছিল যে আমি বিয়ে করলে তোদের সর্বনাশ হয়ে যাবে, কিন্তু তার কথা কেউ শোনেনি। বিয়ের পর ঠাকুমা এ বাড়িতে আর আসতেন না। তার স্বামীর সাথে তার প্রায় দিন রাগারাগি ঝগড়া লেগেই থাকত, যে তার বাড়ির মেয়ে এই করেছে, ওই করেছে, সেই করেছে। পিসি ঠাকুমার কোনো সন্তানাদি হয়নি। তার বিয়ের প্রায় 10 বছর বাদে আমার ঠাকুরদার বিয়ে হয়। এবার থেকে শুরু হয় ঘটনা। ইতিমধ্যেই বলে রাখি, আমার পিসি ঠাকুমার সাথে তার স্বামীর কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেছে। সে আলাদা নিজের মতো নিজে একা থাকত। যেহেতু তার বড় দাদার বিয়ে, তাই জন্য সে প্রথমবারের মতো আমাদের বাড়িতে প্রবেশ করেছিল, এবং সেটাই হয়ে গিয়েছিল আমাদের বাড়ির সবচেয়ে বেশি দুঃসময়ের একটা মুহূর্ত। বিয়ের দিন সকালবেলা পিসি ঠাকুমা বাড়িতে আসে। তাকে প্রায় 10 বছর বাদে বাড়ির সবাই দেখে আহ্লাদে আতখানা হয়ে যায়, কারণ আগেই বলেছি যে সে বাড়ির একমাত্র মেয়ে ছিল। সে সবার প্রথম যায় ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে সে সবাইকে ঠাকুর ঘর থেকে বের করে দিয়ে বলে, আমি বহু বছর আমার ঠাকুরকে দেখিনি, তোমরা প্লিজ বাইরে যাও, আমি মন ভরে ঠাকুর দেখব। এই বলে সে সবাইকে ঠাকুর ঘর থেকে বার করে দেয়। প্রায় মিনিট 15 পর ঘর থেকে বেরিয়ে আসে, এবং স্বাভাবিকভাবেই বিয়ে মিটে যায়। বিয়ে মিটে যাওয়ার পরে সে সময় মতো নিজের বাড়ি চলে যায়। নতুন বউ বাড়িতে আসে, অর্থাৎ
আমার ঠাকুমা বাড়িতে আসে। বাড়িতে এসে নতুন বউকে সবার প্রথমে ঠাকুর ঘর দেখানো হয় এবং সাথে রান্নাঘরে যেরকম রিচুয়াল থেকে থাকে সমস্ত কিছুই দেখানো হয়। ঠাকুমা যখন বিয়ে করে নতুন বাড়িতে আসে তার ঠিক দিন তিনেকের মধ্যে আমাদের এক দূর সম্পর্কের আত্মীয় মারা যায়। যেহেতু তারা আমাদের জাতি সম্পর্কীয় ছিল, তাই জন্য ঠাকুর ঘর সম্পূর্ণভাবে 13 দিন বন্ধ রাখা হয়েছিল। 13 দিন বাদে প্রথমবারের মতো ঠাকুমা যায় পুজো করতে। তাকে সর্বপ্রথম নির্দেশ দেওয়া হয়েছিল ঠাকুরের যে সমস্ত বিগ্রহ, মূর্তি বা ফটো রয়েছে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করতে। সে নির্দেশ মতো সমস্ত কাজ সম্পূর্ণ করে। এরপর তাকে প্রথমে বলা হয়েছিল ঠাকুরের সিংহাসন পরিষ্কার করতে, কিন্তু তার ডাস্ট অ্যালার্জি আছে বলে পরে তাকে সেটা পরিষ্কার করতে বারণ করা হয়। এরপর বেশ কয়েক বছর কেটে যায়, পিসি ঠাকুমা আসে না। কিন্তু তার মধ্যে মাত্র একবার আমাদের বাড়িতে আসেন পিসি ঠাকুমা। আমার ঠাকুমার এক মেয়ে হয় যিনি আমার পিসি, তারপর আমার বাবা, তারপর আমার এক ছোট কাকা হয়। আমার পিসির তখন বয়স ওই মোটামুটি 5 বছর মতো। সে প্রচণ্ড ঠাকুর ভক্ত। সে একদিন ঠাকুরের সিংহাসনের পেছন দিকটা পরিষ্কার করছিল। পরিষ্কার করতে করতে তার হাতে একটা ছোট্ট পুতুল পড়ে। পুতুলটা একদম নরম তুলোর পুতুল। পিসি তখন খুব ছোট। সে পুতুলটাকে কোলে তুলে নেয় এবং বাড়ির সবাইকে দেখায় যে দেখো দেখো, আমি কি সুন্দর একটা পুতুল পেয়েছি। কিন্তু এই পুতুলটা যে তাদের জীবনের এত বড় একটা কাল ডেকে আনবে এটা কেউ জানতে পারেনি। পিসি আস্তে আস্তে কেমন যেন বোবার মতো হতে লাগলো। নিজের মতো নিজে কি ভাবনায় বসে থাকতো, কারো সাথে সেরকম কথাবার্তা বলতো না। প্রথমেই বলেছিলাম যে আমাদের বাড়ি অনেক অবস্থা সম্পন্ন বাড়ি ছিল, কিন্তু আস্তে আস্তে আমাদের বাড়ির ওই বৃত্ততা চলে যেতে লাগলো। বাড়ির প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো রোগ ব্যাধি, অ্যাক্সিডেন্ট সব কিছু হতে লাগলো। বিভিন্ন রকম জাতি গোষ্ঠীর সাথে ঝামেলা হয়ে সম্পত্তি ভাগ হতে হতে একটা সময় শুধুমাত্র হাতে গোনা কয়েকটা ব্যবসা, জমি আর 2টো বাড়ি ছাড়া আর কিচ্ছু ছিল না। ইতিমধ্যে আমার পিসি এবং আমার বাবাদের বিয়ের বয়স হয়ে যায়। পিসি সবচেয়ে বড়, তাই জন্য তার বিয়ে আগে হবে এটাই স্বাভাবিক। কিন্তু তার এরকম অবস্থায় কিভাবে বিয়ে দেবে? তার বয়স যখন 15 বছর, তখনও পিসি সেই পুতুলটাকে নিয়ে খেলতো। তার পুরো পৃথিবী ছিল যেন সেই পুতুলটা। এমন ভাব করত যেন পুতুলটা কোনো পুতুল নয়, তার স্বামী। কোনো খাবার দিলে সবার আগে সে পুতুলটাকে খাওয়াতো, তারপর সে নিজে খেত। এরকমভাবে তার বিয়ের জন্য কথাবার্তা চলতে থাকে, কিন্তু সে কোনো মতেই বিয়ের জন্য রাজি ছিল না। তার পড়াশোনাও হয়নি, কারণ যেহেতু তার মানসিক বিকার ছিল বলে সবাই মনে করত। কিন্তু সে অত্যন্ত সুন্দরী ছিল, তাই জন্য তার অনেক সম্বন্ধ আসলেও তার ওই একটা কারণে বিয়ে ভেঙে যেত, অথবা বিয়ে দিতে চাইতো না। একটা সময় পরে আমার পিসি নিজেও সেই পুতুলটাকে সহ্য করতে পারত না। কী কারণ সেটা আমার জানা নেই, কিন্তু সে নিজে পুতুলটা থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করত। তবে পুতুলটা কিন্তু তার পিছু কোনো মতেই ছাড়ত না। একদিন হঠাৎ করে আমার ঠাকুমার কাছে আমার পিসি কাঁদতে কাঁদতে বলে, মা, আমি বাঁচতে চাই মা, পুতুলটা আমাকে মেরে ফেলবে, তুমি আমাকে বাঁচাও মা, যেভাবেই হোক তুমি আমাকে বাঁচাও। আমার ঠাকুমা তার চোখের জল মুছিয়ে বাড়ির সবাইকে ঘটনাটা বলে। তারা সবাই মিলে ঠিক করে তাকে একটা ওঝার কাছে নিয়ে যাবে। 1, 2, 3, 4, 5টা এরকম করে হাজার হাজার টাকা খরচা করেও পিসিকে কোনো মতে শান্ত করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত আমার ঠাকুরদাদা সেই পুতুলটার পা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে উনুনের মধ্যে ফেলে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, পুতুলের কিছুই হয় না, উল্টে আমার ঠাকুরদারই হার্ট অ্যাটাক হয়ে মারা যায় সঙ্গে সঙ্গে। বাড়িতে সবার মধ্যেই শোকের ছায়া নেমে আসে। আরও বেশ কিছুদিন পর আমার ঠাকুরদার কাজ মিটে যায়। ওই সময় একজন মাঝবয়সী ভিক্ষুক মতো লোক আমাদের বাড়িতে আসেন ভিক্ষে চাইতে। আমার ঠাকুরমা তাকে ভিক্ষে দেয় এবং ঠাকুরমার ওই দশা দেখে আমার ঠাকুমাকে বলে, বেটা,
তোর অবস্থা যা দেখছি, তোর স্বামীকে তো নিয়েই গেছে, তোর মেয়েটাকেও এবার খাচ্ছে। সেই 5 বছর বয়স থেকে খাওয়া শুরু করেছিল, এখনও অবধি খেয়েই যাচ্ছে। ওর মুক্তি নেই রে বেটি, ওর মুক্তি নেই। ঠাকুমা ভদ্রলোকের দিকে অবাক দৃষ্টিতে তাকালেন এবং কয়েক সেকেন্ড বাদে সাথে সাথে তার পায়ে পড়ে গিয়ে বললেন, বাবা, বাবা, আপনি যখন এত কিছু জানেন, তাহলে আপনি নিশ্চয়ই এর কোনো প্রতিকার বলতে পারবেন। আমার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে বাবা, আপনি দয়া করে কিছুটা সাহায্য করুন আমাদের। উনি তখন বললেন, বেটি, আমি তোর সাহায্য করতে পারি, কিন্তু তোকে একটা কথা দিতে হবে। তুই এই সাহায্যের বিনিময়ে আমাকে 5 কিলো চাল দিবি আর 1 কিলো সবজি দিবি। আমার ঠাকুমা বলেন, বাবা, শুধু চাল সবজি নয়, আপনাকে আমি সোনা দানায় মুড়ে দেব। এই বলে সে নিজের গলায় থাকা বড় হারটা খুলে যেই না লোকটাকে দিতে যায়, সাথে সাথে তিনি হুঙ্কার ছেড়ে বলেন, তোদের বড় লোকের এই একটাই দোষ, কোনো কিছু করলে প্রাপ্য টাকার বেশি জিনিস দিস। অত আমার লোভ নেই রে মা, লোভ নেই। ভাতের জন্য আমি ভিক্ষে করি, আমার এই ভিক্ষে জীবনটা কিছুদিনের জন্য হলেও বন্ধ থাকবে, তাই এতগুলো চাইলাম। ঠাকুরমা পুনরায় উনার কাছে ক্ষমা চান, ওনাকে ভেতরে আসতে বলেন। কিন্তু উনি বলেন, আমি তো তোদের ঘরে যেতে পারবো না রে বেটি, আমি গেলে তো আমারও ক্ষতি হবে, আর আমার ওপর যদি একবার আসে তাহলে তো তোদের আমি সাহায্য করতে পারবো না। আমাকে বরং তোদের বাড়ির ওই উঠোনের জায়গাটাতে দে, আমি ওখানেই থাকব। এরপর উনি ওখানে থাকতে শুরু করেন। 3 দিন বাদে ছিল অমাবস্যা, এবং তিনি সেদিনকেই বলেন যে উনি একটা যজ্ঞ করবেন, যে যজ্ঞের মাধ্যমে তিনি বলে দেবেন আসলে তার সাথে এই ঘটনাগুলো কি ঘটেছে। যেমন ভাবা তেমন কাজ, তিনি এই যজ্ঞ শুরু করেন। যজ্ঞ শেষে তিনি আমার ঠাকুমা এবং আমার বাবা কাকাদের বলেন, তোদের পিসি এই কাজ করেছে, তোদের বাবা আর কাকারা মিলে ওকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়েছিল। নিজের পছন্দ মতো ছেলেকে বিয়ে করতে না পেরে তোদের বাবার বিয়ের সময় এসে ঠাকুর ঘরে ওই পুতুল রেখে যায়, আর পুতুলটার মধ্যে এমন কিছু করে দিয়ে যায় যেটার ফলে এই বাড়ির অন্য কোনো মেয়ে যদি তাকে ছুঁয়ে ফেলে তবে তার পেছনে জিন পড়ে যাবে। সেই জিন তার কোনো ক্ষতি করবে না, কিন্তু অন্য কাউকে বিয়েও করতে দেবে না। আমার ঠাকুমা কাঁদতে থাকে এবং বলে, বাবা, এর উপায় তো কিছু আছে বাবা, কিচ্ছু বলুন। তখন তিনি বলেন, তোর মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দে, আর নে এই তাবিজটা দিচ্ছি, এই তাবিজটা ওকে পরিয়ে দিবি। তবে খবরদার বলে দিচ্ছি, যখন 7 পাক ঘুরবে তখন যেন এই তাবিজটা খুলে অন্য কারো হাতে দিয়ে দেয়। এমন কোনো মানুষের হাতে দেবে যার সাথে তোর মেয়ের কোনো সংস্পর্শ থাকবে না। আর একবার যদি তাবিজটা ওর গলায় থেকে যায় আর সেই অবস্থায় যদি ও 7 পাক ঘুরে নেয়, তাহলে কিন্তু আমার আর কিছু করার থাকবে না। শুধু আমি না, স্বয়ং ভগবান ওর সাহায্য করতে পারবে না। এরপর সেই লোকটি চলে যায়। তাকে তার প্রাপ্য মতো সমস্ত চাল ডাল আনাজপাতি সবজি সব কিছুই দিয়ে দেওয়া হয়। তিনি মাত্র 5 কিলো চাল ও 1 কিলো সবজি চেয়েছিলেন, কিন্তু তাকে প্রায় 1 লরি ভর্তি জিনিসপত্র দেওয়া হয়েছিল। অবশ্যই এতে উনি প্রচুর রাগও করেছেন, কিন্তু তার হাতে পায়ে ধরাতে তিনি রাজি হন। আশ্চর্যের বিষয়, আমার পিসির গলায় সেই তাবিজটা দেওয়ার পর সে সম্পূর্ণরূপে একদম নর্মাল একটা মানুষ হয়ে যায়। তাবিজ দেওয়ার পরে তার একটা ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসে, প্রায় বিনাপণেই মেয়েকে নিতে চাই। কিন্তু আমাদের পরিবার সম্ভ্রান্ত ছিল, তাই জন্য মেয়ের বিয়ের কোনো ত্রুটি রাখেনি। কিন্তু ভুল হয়ে গিয়েছিল একদম শেষে, যখন 7 পাক ঘোরা হচ্ছিল। সে তাবিজটা খোলেনি। তার মনে হয়তো ভয় ছিল যে আবার যদি তাবিজটা খোলে আর তার যদি আবার ক্ষতি হয়ে যায় তবে তো তার বিয়ে ভেঙে যাবে। তার ভাইরা এবং মারা এত কষ্ট করে তার বিয়ে দিয়েছে, তাই সে তাবিজটা খোলেনি এবং বিভিন্ন রকম মানসিক চাপে তার বাড়ির লোকও তাবিজটা খোলায়নি। কিন্তু যেটার ভয় ছিল সেটাই হলো। সেই আত্মাটা শুধুমাত্র তার শরীর থেকে গিয়েছিল, কিন্তু তার পেছনে সেই আত্মাটা সব সময় থাকত। যদি সে 7 পাক ঘোরার সময় তাবিজটা খুলত তবে সেই আত্মার সম্পূর্ণ কনসেন্ট্রেশন
সেই তাবিজটার দিকে থাকতো, আর সেই মুহূর্তে যদি 7 পাকে বাধা পড়ে যেত তবে আর সেই আত্মার কিছু করার থাকতো না, কারণ সে ইতিমধ্যে অন্য গোত্রের হয়ে যেত। তাই আর সেই জিন তার কাছে ঘেঁষতে পারত না, তাকে ছেড়ে চলে যেতেই হতো। কিন্তু যেহেতু সে তাবিজটা খোলেনি, তাই জন্য আমার পিসি এবং তার স্বামীর মাঝখানে যে জিনটি ছিল সেও পিসেমশাই এবং পিসির সাথে 7 পাক ঘুরে নেয়। আশা করি দাদা তোমাকে আর বলতে হবে না, বাকিটা তুমি বুঝতেই পেরেছ যে আমি কি ভয়ের কথা বলছি। এরপর পিসির বিয়ে হয়। পিসি শ্বশুর বাড়ি চলে যায়, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে সে তার স্বামীর পাশে যেতে চাইতো না। সে চুপচাপ নিজের ঘরে আলাদা বসে থাকতো, ঠিক যেরকম বিয়ের আগে সে করত। বিয়ের 1 মাসের মাথায় পিসেমশাই এসে পিসিকে বাবের বাড়িতে দিয়ে যায়, অর্থাৎ আমাদের বাড়িতে দিয়ে যায়। এবার থেকে পিসি এই বাড়িতেই থাকতে শুরু করলো। তাকে পায়ে চেন বেঁধে ছাদে ফেলে রাখা হতো। এভাবে প্রায় 10 বছর পিসি ছিলেন। এরপর আমার মায়ের বিয়ে হয়। আমার মায়ের বিয়ের সময় এত লোকজন আসা যাওয়া করছিল বলে তখন পিসির দিকে নজর দেওয়া হয়নি। পিসি সেই সুযোগে নিজের পায়ের বাঁধন ছিঁড়ে ফেলে এবং 3 তলার ছাদ থেকে লাফ মেরে আত্মহত্যা করে। আর কোনোদিনও এরপর থেকে আমাদের বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটেনি। আস্তে আস্তে আমরা নিজেদের অবস্থায় ফেরার চেষ্টা করেছি। বর্তমানে আমার বয়স এখন 23 বছর, অর্থাৎ তুমি বুঝতেই পারছো এই ঘটনাটা ঠিক কত বছর আগেকার। তোমার যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে শেয়ার করো। দাদা, খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমার ঘটনাগুলো আমার অনেক ভালো লাগে, এটা নতুন করে বলার কিছু নেই। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। এই ঘটনাটা শুনে সত্যি আমার একটু অন্যরকম লাগলো, যে যতই যা হয়ে যাক না কেন, বাট মানুষের মধ্যে এতটাই প্রতিশোধ নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যেটার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। সে একবারও ভেবে দেখলো না যে এর ফলে তার বাবা মা ভাই বা হোয়াট এভার যাদেরই কিছু হোক না কেন একটা বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে। যাই হোক, সে তার যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হাই অমিতদা, কেমন আছো? আমি বিপ্লব বলছি, পান্ডুয়া, হুগলি থেকে। আমি তোমার ভৌতিক কথা চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা বলা ভুল হবে, আমি তোমার একজন অন্ধভক্ত। যাক, আর কথা বাড়াবো না, আসল কথায় আসা যাক। অমিতদা, আমার বাড়ি স্টেশনের খুবই কাছে। বাড়ি থেকে ট্রেন গেলে দেখা যায়, তাহলে বুঝতেই পারছো কতটা কাছে। আমি যে ঘটনাটা আজকে বলবো সেটা আমার প্রতিবেশী এক দাদার সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনা। ঘটনাটা যখন ঘটে তখন আমার বয়স 10 বা 11 বছর হবে। আমি ওই দাদার নামটা এই মুহূর্তে বলতে পারছি না। দাদা, এই ঘটনাটা আমার বাবা বলেছে আর আমি দিচ্ছি। আমার এই প্রতিবেশী দাদা হাওড়াতে একটা কারখানাতে কাজ করত। বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা সাড়ে 10টা বেজে যেত। সেই দিন কোনো কারণবশত সমস্ত লোকাল ট্রেন মিস করে এবং হাওড়া থেকে একটা এক্সপ্রেস ট্রেন ধরে, যেটা সমস্ত মোটামুটি স্টেশনে দাঁড়ায় বর্ধমান পর্যন্ত। তো এক্সপ্রেস ট্রেনটা যখন পান্ডুয়া স্টেশনে দাঁড়ায় তখন রাত 12:30 কিংবা 1টা হবে। তো এই প্রতিবেশী দাদা স্টেশনে নেমে রেল লাইন পার হয়ে বাড়ি ফিরত, শর্টকাট বলতে পারো। তো এই দাদা যখন লাইনে নেমেছে তখন সে জানতো না যে ঘন্টা খানেক আগে একজন মহিলা ট্রেনে কাটা পড়েছে। তো এই দাদা যেই লাইনে পা দিয়েছে সেই বুঝতে পারে পায়ের তলায় নরম কিছু একটা ঠেকছে। সে ভালো করে দেখে, কিন্তু শুধু দেখতে পাই পাশেই অনেকগুলো টাকা পড়ে আছে, যেগুলো রক্ত মাখা। তো এই দাদা টাকাগুলোকে কুড়িয়ে যেই প্ল্যাটফর্মে উঠেছে
দেখতে পাই 2-3টা আরপিএফ পুলিশ বসে আছে। দাদা একটা কথা বলে রাখি, এখন যেমন স্টেশনে এত আলো থাকে, তখনকার সময়ে অত আলো থাকতো না, সেই জন্যই দাদা ওই ডেড বডিটাকে দেখতে পায়নি। তো দাদা স্টেশনে উঠে আরপিএফকে বলে, স্যার আমি তো অনেকগুলো টাকা পয়সা পেয়েছি, কিন্তু রক্ত মাখা। তখন আরপিএফ একজন পুলিশ দাদাকে বলে, তুই এই টাকাগুলো কোথায় থেকে তুলে এনেছিস জানিস? বলে আরপিএফ ওই দাদাকে টর্চ মেরে দেখায় যে একজন মহিলার ডেড বডি লাইনে পড়ে আছে। তো ট্রেনে কাটা মহিলাটার বডিটা দেখার পর আমার ওই দাদা হাতের টাকাগুলো লাইনে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে ভয়ে বাড়ি চলে যায়। বাড়ি আসার পর ভয়ে মাকে গিয়ে সব কথা বলে। দাদা তখনও বিয়ে করেনি। ওই দাদার বাড়িতে বিধবা মা ছাড়া আর কেউ ছিল না। তো সেদিনের মতো রাতটা কোনোভাবে কাটানোর পর সকালে উঠেই দাদার মা দেখতে পাই আমার ওই প্রতিবেশী দাদা এপ্রিল মাসের গরমে গায়ে লেপ জড়িয়ে শুয়ে আছে আর একইভাবে কাঁপছে। কিন্তু দাদা যত বেলা বাড়তে থাকে তত দেখা যায় ওই দাদার চোখ মুখ কেমন যেন বেগে যাচ্ছে, তার গলার স্বরও আস্তে আস্তে বদলে যাচ্ছে। ওই দাদার কাছে ভয় কেউ যেতে পারছে না, কেউ সামনে গেলে দাঁত মুখ কেমন যেন করছে। ওই সব দেখার পর ওই দাদার মা খুব কান্নাকাটি করছে এবং শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে ওই দাদার মামার বাড়িতে খবর হয়। মামা সমস্ত কিছু শোনার পর বিকেল নাগাদ একজন ওঝাকে বাড়িতে নিয়ে আসে। ওঝা বাড়িতে আসার পর ওই দাদা আরও চিৎকার চেঁচামেচি করতে থাকে। তো কোনো উপায় না দেখে ওই দাদাকে ধরাধরি করে ওই দাদাকে পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। ওঝা ওই দাদার কাছে যায়, গিয়ে ওই দাদাকে বলে, কে তুই? কেন ওকে ধরেছিস? ও তোর কী ক্ষতি করেছে? তখন ওই দাদা মহিলার কণ্ঠে বলে, আমি ওকে ছাড়ব না, ও আমার বুকে পা দিয়েছে, ওকে আমি শেষ করেই ছাড়ব। তখন ওই দাদাকে জিজ্ঞেস করলো, তুই কে? তোর নামটা কি সেটা বল, না বললে তোর কপালে দুঃখ আছে। বলে একটা ঘর থেকে মন্ত্রপুত জল ওই দাদার গায়ে ছোড়ে। ওই জল গায়ে লাগার পর ওই দাদার শরীরে যে আত্মা বসেছিল সে বলে ওঠে যে ওই মহিলার নাম প্রতিমা, তার স্বামীর সাথে বাড়িতে ঝগড়া অশান্তি করে স্টেশনে এসে সুইসাইড করেছে। এরপর ওঝা হোমযজ্ঞ অনেক কিছু করে বহু কষ্টে দাদাকে ওই মহিলার আত্মার হাত থেকে বাঁচায় আর দাদা সুস্থ হয়ে যায়। তো দাদা এই ছিল আমার আজকের ঘটনা। যে দাদার সাথে ঘটনাটি ঘটেছিল সেই দাদার সাথে আজও দেখা হয়। তাকে যখনই সেই ঘটনাটার কথা বলি তখনই দাদাটা আঁতকে ওঠে এতদিন পরও। তো অমিতদা, এটা একদম সত্য ঘটনা। তোমার যদি ভালো লাগে তাহলে ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও, খুব খুশি হব। দাদা অনেক অনেক ভালোবাসা নিও। আমি হয়তো সাজিয়ে গুছিয়ে লিখতে পারিনি, তুমি তোমার মতো করে সাজিয়ে নিও। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল স্টেশনের একটা ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি, যুক্ত হয়ে যেও। আর রেল লাইনের ঘটনা কেমন লাগে সেটা তো আমি জানি। যাই হোক, একটা কথা বলবো, ভৌতিক কথা কিন্তু কোনোরকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হাই অমিতদা, আশা করি তুমি ভালোই আছো। তোমার সুমধুর কণ্ঠে ঘটনা শুনতে আমাদের খুব ভালো লাগে। এটা নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। আমার পরিবারের সবাই তোমার সুমধুর কণ্ঠে ঘটনা শোনার জন্য আগ্রহী হয়ে থাকে। গত 5 মাস ধরে আমি তোমার সুমধুর কণ্ঠে ঘটনা শুনছি, তাই আজকে ভাবলাম আমার মায়ের দাদুর সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা তোমার সাথে শেয়ার করি। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছি। আমি হয়তো ঘটনাটা ঠিকমতো গুছিয়ে লিখতে পারবো না, তুমি একটু তোমার মতো করে গুছিয়ে বলো। আমি আদিত্য জানা, আমি হাওড়া জেলার অন্তর্গত কাঁচা পুকুর গ্রাম থেকে বলছি। এই ঘটনাটি ঘটেছিল প্রায় 15 বছর আগে আমার মায়ের দাদুর সাথে। ঘটনা বোঝার সুবিধার্থে বলে রাখা ভালো, আমার মায়ের দাদু ছিল
একজন বড় গুণিন, আর তার নিজের সাথেই ঘটেছিল ঘটনা। অন্য গুণিনের আত্মহত্যাকে নিয়ে এই ঘটনাটির সূত্রপাত। ঘটনাটা বোঝার সুবিধার্থে আমার মায়ের দাদুকে বুড়ো জেঠু বলে সম্বোধন করলাম। তার সুন্দর ফুলের বাগান ছিল। তিনি রোজ ভোরবেলা বাগানে ফুল তুলতে যেতেন। এখানে বলে রাখা ভালো, তিনি মদ্যপান করতেন। যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিনও তিনি মদ্যপান করেছিলেন। তিনি বাগানে গিয়ে দেখেন একটা বাবলা গাছে অন্য একটা গুণিন তার শিক্ষার উপকরণ রেখে সেই গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বুড়ো জেঠু সেটিকে দেখে বাগানে চলে যান। বাগানের মধ্যে বুড়ো জেঠু এবং বুড়িমার মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে যায়। এখানে বুড়িমা বলতে ওনার স্ত্রীর কথা বলা হচ্ছে। রাগের মাথায় বুড়িমা বুড়ো জেঠুকে বলে, এত লোক মরে তুই মরতে পারিস না? তখন বুড়ো জেঠু রাগের মাথায় বলে, তাহলে আমি ওনার মতো গলায় দড়ি দেব? এখান থেকেই মূল ঘটনার সূত্রপাত। এই কথাটি বলা মাত্র মৃত ব্যক্তির আত্মাটা বুড়ো জেঠুর শরীরে প্রবেশ করেন। যখন তিনি এই কথাটি বলেন, তার শরীর বন্ধন করা ছিল না, তাই খুব সহজেই মৃত ব্যক্তির আত্মাটা তাকে আকর্ষণ করে নেয়। তারপর থেকেই বুড়ো জেঠুর মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায়। যখনই বুড়ো জেঠু একা থাকত, সে গলায় দড়ি দিতে যেত। একদিন ভর দুপুরে তার বড় বৌমা তার বড় ছেলেকে খাবার খাওয়াচ্ছিলেন। তখন বুড়ো জেঠু তার বৌমার দিকে একটা ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে তার সামনেই গলায় দড়ি দিয়ে দেন। তখন তার বড় বৌমা চেঁচিয়ে লোকজন ডাকেন। তার গলার দড়ি কেটে তাকে জীবিত অবস্থাতেই উদ্ধার করা হয়। বহুবার তিনি এমনভাবে আত্মহত্যা করার চেষ্টা করেছেন, কিন্তু কোনোবারই সফল হন না। এখানে বলে রাখা ভালো, বুড়ো জেঠুর মেজ ছেলেও একজন গুণিন ছিলেন। সেই সময় তার মেজ ছেলে বাড়িতে ছিল না, তাই বুড়িমা তাকে ডেকে পাঠান। বুড়ো জেঠুর মেজ ছেলে ফিরে এসে বুঝতে পারেন আসল ব্যাপারটা। তিনি বাইরে থেকে মন্ত্রের দ্বারা ঘর বন্ধন করে দেন। এরপর তার ভয়ঙ্কর রূপ আরও জেগে ওঠে। বুড়ো জেঠুর মেজ ছেলে তার মন্ত্র শক্তির দ্বারা বুড়ো জেঠুর শরীর থেকে সেই আত্মাটিকে বের করার চেষ্টা করতে থাকেন। যেহেতু সেই প্রেতাত্মা একজন বড় গুণিন ছিল, তাই তিনিও তার পাল্টা মন্ত্রের দ্বারা মন্ত্র শক্তি নষ্ট করে দেন। বলতে পারো এইভাবে শুভ শক্তির সাথে অশুভ শক্তির লড়াই চলছিল প্রায় 3 ঘন্টা ধরে। এরপর বুড়ো জেঠুর মেজ ছেলে কোনো উপায় না পেয়ে তার শেষ শক্তি প্রয়োগ করেন। যেহেতু বুড়ো জেঠু নিজেই তার ছেলের গুরু, তাই বুড়ো জেঠুর মেজ ছেলে তার বাবা মাকে স্মরণ করে তিনি তার শেষ শক্তি মন্ত্রের খাতার প্রথম পৃষ্ঠার মন্ত্রটি উচ্চারণ করতে থাকেন। তার মন্ত্র উচ্চারণের পর শুভ শক্তির কাছে অশুভ শক্তি পরাজিত হয়। সেই জেঠুর শরীর থেকে সেই আত্মাটি বেরিয়ে যায়। তখন তার বেরিয়ে যাওয়ার প্রমাণ রেখে যাওয়ার জন্য দূরে জাম গাছের একটা মোটা লাল ভেঙে দিয়ে যান। তারপর থেকে বুড়ো জেঠু আগের মতো সুস্থ ও নর্মাল হয়ে যায়। তুমি যদি তোমার সুমধুর কণ্ঠে এই ঘটনাটি পড়ে শোনাও, তাহলে আমরা খুব খুশি হব এবং আরও ঘটনা তোমার সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই ছিল আজকের তিনটি ঘটনা। 3টি ঘটনায় আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে, ঘটনাটা একেবারে মাখো মাখো ছিল ভাই। আর একটা কথা, যার ভালো লাগবে ঘটনা শুনতে সে শুনবে, আর যার ভালো লাগবে না সে অ্যাভয়েড করে যাও। কমেন্ট দেখলাম তাই বললাম। একদম। সেকেন্ড কমেন্ট করেছে লালটু ডলুই, থার্ড কমেন্ট করেছে প্রভাত রাজা। দুজনেই লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে এসকে বশির, দেবাশিস সরকার, গীতা গোস্বামী, দিয়া দাস, কিংসুক দাস, বিশ্বজিৎ দাস, জয় সাধু খান, ইন্দ্রজিৎ মণ্ডল, বিকি বাগচি, সোমা জানা, বাপন দাস, সৌমিলি মণ্ডল, মনিকা ত্রিপুরা, এমডি মনা ভৌমিক, অক্ষয় অধিকারী, রেখা পাসমান, সঞ্জিত দাস, মধু মল্লিক, বাদশা গেমিং, মিষ্টি পাখি, আর থেকে আসি সবাই ঘটনা শুনতে ভালোবাসি। আগামী 12ই মে পাখিদির জন্মদিন। তুমি যদি আগাম তাকে শুভেচ্ছা জানিয়ে দাও তাহলে পাখিদি অনেক অবাক হয়ে যাবে, সাথে আমিও খুশি হব। হ্যাপি বার্থডে পাখিদি, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দিনটা যেন তোমার খুব ভালো কাটে। তারপরে কমেন্ট করেছে পাপড়ি দোলা,
লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। বিদিশা ঘোষ লিখেছে, হ্যালো অমিত, কেমন আছো? কলকাতাতে ভালো পরিমাণে ঝড় আর বৃষ্টি নিয়ে ভালোই আছি, তুমি ভালো থেকো। একদম। তারপরে কমেন্ট করেছে পিঙ্কি ঘোষ, লিখেছে, দাদা ভাই আবার চলে এসেছি তোমার গলায় ঘটনা শুনতে। যাই হোক, তোমার গলায় ঘটনা শুনতেই হবে দাদা ভাই, আমার নামটা নিও, আমার নাম পৃথা। তারপরে কমেন্ট করেছে B2W সায়ন গেমিং, সঙ্গীতা মজুমদার, রাখি সরকার, ডিজে ভ্লগার অনিশ, নাসিবা উর্মি, সন্দীপ হোড় লিখেছে, হ্যালো অমিতদা, হ্যালো নেহা, হ্যালো। সৃজিতা শ্রী লিখেছে, বৃষ্টি তার সাথে ভৌতিক কথা, জাস্ট ফাটাফাটি। তারপরে কমেন্ট করেছে বিজয় সরকার, সঙ্গীতা ডলুই, সুমিত ঘোষ, অমিতা ঠাকুর, কাকলি গোস্বামী লিখেছে, সত্যি ভয়ানক ঘটনা, বিয়েবাড়ি গিয়ে এমন ঘটনা সত্যি একদম ঠিক হয়নি। তারপরে কমেন্ট করেছে স্বপ্না বাজেল, ফিশিং লাইফ, জয়া বণিক, অফিস স্টুডিও, শঙ্কর চক্রবর্তী, রত্না দাস, প্রতনু ব্যানার্জি লিখেছে, এক্সেলেন্ট এপিসোড, মেমোরিয়েবল হরার ইনসিডেন্ট, রিমার্কেবল স্ক্যারি স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে মামন মণ্ডল, সোনালী নস্কর, ক্রেজি ওয়ার্ল্ড, অঞ্জলি মণ্ডল, সংঘমিত্র শর্টস, সৌরভ পাত্র, সীমা বোড়ল, রিঙ্কু চৌধুরী, সন্দীপ সেন, চুমকি ঘোষ, নিতু কুমার, তানিয়া মল্লিক, অপর্ণা দত্ত, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।